ডিসেম্বরের কুয়াশা গড়িয়ে পড়ছে ঢাকার মগবাজারের ছাদের উপর, যেন শহরটা ধীরে ধীরে ঢেকে যাচ্ছে অদৃশ্য এক ধোঁয়ার চাদরে। প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের এক কক্ষে আলো আঁধারির মধ্যে বসে আছেন ব্রিগেডিয়ার মাহমুদ। সামনে রাখা কম্পিউটারের স্ক্রিনে লাল দাগে চিহ্নিত হচ্ছে কিছু বিন্দু। ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা সন্দেহজনক রেডিও সিগন্যাল। কক্ষের ভেতরে নীরবতা। একজন অফিসার নিচু গলায় বললেন, স্যার, এই সিগন্যালটা উত্তর ২৪ পরগনার দিক থেকে এসেছে। ফ্রিকোয়েন্সি মিলে যাচ্ছে ঢাকার কিছু বেসরকারি নেটওয়ার্কের সঙ্গে। ব্রিগেডিয়ার ঠান্ডা গলায় জবাব দিলেন, রাজনীতি শুরু হয়ে গেছে মেজর। এবার এটা শুধু ভোটের খেলা নয়, এটা সার্বভৌমত্বের খেলা। বাইরে তখন ঢাকার আলো জ্বলছে, কিন্তু রাজধানীর ভেতরে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত উদ্বেগ। বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ঘনিয়ে আসছে ভারত বাংলাদেশ সম্পর্কের অন্ধকার। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে এমন উত্তেজনা আগে দেখা যায়নি। বিবিসি বাংলা লিখেছে, বাংলাদেশের নির্বাচনের সময় প্রতিবেশী রাষ্ট্র ভারতের কূটনৈতিক মনোভাব অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নয়াদিল্লি চায় নির্বাচনের পর বাংলাদেশে যেন এমন একটি রাজনৈতিক কাঠামো থাকে, যেখানে আওয়ামী লীগ অন্তত একটি চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে টিকে থাকে। অন্যদিকে ঢাকার রাজনৈতিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অধিকাংশ দল, বিশেষ করে নতুন প্রজন্মের নেতৃত্ব স্পষ্ট বলছে, এই সিস্টেমে আওয়ামী লীগ থাকলে বাইরের হস্তক্ষেপ কখনো শেষ হবে না। এটাই দুই রাষ্ট্রের উদ্দেশ্যের পার্থক্য। একজন চায় প্রভাব ধরে রাখতে, অন্যজন চায় প্রভাব মুক্ত হতে। আল জাজিরা লিখেছিল, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন একটি রাজনৈতিক সীমান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে কূটনীতি নয়, কৌশলই নির্ধারণ করবে ভবিষ্যৎ। ঢাকায় সাম্প্রতিক সময়ের সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতের পরোক্ষ ভূমিকা নিয়ে সন্দেহ বাড়ছে। এক বিশিষ্ট কূটনৈতিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন, ঢাকার রাজনীতি এখন আর কেবল ঢাকায় হচ্ছে না, এর সুতো টানা হচ্ছে দিল্লি থেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অস্বাভাবিক রাত। সেই রাতেই ডাকা হয় ভারতের নিযুক্ত হাই কমিশনার প্রণয় বর্মাকে। ঢাকার দাবি, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের মাটি ব্যবহার হচ্ছে। বৈঠক শেষে একটি বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ, যেখানে বলা হয়, আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ভারতের ভূখণ্ড থেকে যদি কোনো রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, সেটি বন্ধ করতে হবে। অন্যদিকে নিউজ 18 ইন্ডিয়া এই প্রতিবাদকে পাল্টা আক্রমণের রূপ দেয়। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারত কখনোই তার ভূখণ্ড বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কিন্তু সেই বিবৃতিতেই দিল্লি ঢাকাকে হুঁশিয়ার করে দেয়, আপনার দেশের আইন শৃঙ্খলা আপনার দায়িত্ব। আমরা কেবল চাই শান্তিপূর্ণ, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ঢাকায় কূটনৈতিক মহলে এই বক্তব্যের বিশ্লেষণ স্পষ্ট। ভারত বলছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, না হলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। এটাই রাজনৈতিক চাপে রূপ নিচ্ছে। ভারতের বড় বড় সংবাদ মাধ্যমে শুরু হয় নতুন প্রোপাগান্ডা। বাংলাদেশের মাটি নাকি পাকিস্তান ও আইএসআই ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। নিউজ 18 শিরোনাম দেয়, আইএসআই শ্যাডো ওভার ইস্ট, বাংলাদেশে মাদ্রাসা নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তানি প্রভাব। টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, লস্কর তৈবা ও জইশ ই মোহাম্মদের কর্মকাণ্ড বাংলাদেশের সীমান্তে সক্রিয়। কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর হেনরি কনরাড বলেন, এই বয়ান সম্পূর্ণ রাজনৈতিক। দক্ষিণ এশিয়ার প্রতিটি অস্থিরতা ব্যাখ্যা করার জন্য পাকিস্তানের নাম ব্যবহার করা ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক কৌশল। ঢাকায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতীয় মিডিয়া আসলে কন্ট্রোলড ড্যামেজ করছে, যাতে বাংলাদেশের অভিযোগের মুখে আন্তর্জাতিক সহানুভূতি না জোটে। প্রশ্ন উঠছে, যদি ভারত সত্যি নিরপেক্ষ থাকে, তবে কেন বাংলাদেশের এক প্রাক্তন ক্ষমতাসীন দল আজও ভারতের মাটিতে সক্রিয়ভাবে বৈঠক, প্রচার ও নেটওয়ার্ক পরিচালনা করছে? এক তরুণ কূটনীতিকের ভাষায়, এটা যেন উল্টো চোর কোতোয়ালকে ডাকে, যেখানে যারা হস্তক্ষেপ করছে তারাই অভিযোগ তুলছে। পাকিস্তান, বাংলাদেশ ও চীনের সম্ভাব্য ত্রিদেশীয় সহযোগিতা এখন ভারতীয় কৌশলবিদদের সবচেয়ে বড় উদ্বেগ। দ্য উইক পত্রিকা লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইঙ্গিত দিয়েছেন যে স্ট্র্যাটেজিকভাবে পাকিস্তান, চীন, বাংলাদেশ আঞ্চলিক জোট সম্ভব। তৌহিদ হোসেন বলেছেন, এটা আনুষ্ঠানিক জোট নয়, কিন্তু বাস্তব কৌশলগত দিক থেকে এমন সহযোগিতা সম্ভব। বাংলাদেশকে তার স্বার্থে যে ব্লকের সঙ্গে কাজ করতে হবে, করবে। ভারতীয় মিডিয়া এটাকেই তুলে ধরে লিখছে, বাংলাদেশ চীনের পাশে দাঁড়ালে দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে যাবে। হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, বাংলাদেশের এই অবস্থান ভারতের জন্য স্ট্র্যাটেজিক ওয়েক আপ কল। অন্যদিকে বেইজিং ও ইসলামাবাদ দুই দেশই ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য অংশীদারিত্বে আগ্রহী। এক চীনা থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র প্রভাব ভাঙতে বাংলাদেশই হতে পারে নতুন প্রবেশদ্বার।
ভারতের কৌশলগত বিশ্লেষকরা জানেন ভুটান এখন ধীরে ধীরে চীনের প্রভাবলয়ে ঢুকে পড়ছে। চীন ও ভুটানের সীমান্তে চলা আলোচনায় ডোকলাম এলাকা নিয়ে প্রাথমিক সমঝোতা হয়ে গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে লিখেছে, ভুটান কিছু অঞ্চল ছেড়ে দিয়ে চীনের সঙ্গে সীমান্ত চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। যদি এটি বাস্তবায়িত হয় তাহলে ভারতের শিলিগুড়ি করিডোর সরাসরি চীনের নজরে আসবে। এ কারণেই ভারত এখন ভুটানকে বিশাল অর্থনৈতিক অনুদান ও সাবসিডি দিচ্ছে, যাতে চুক্তিটি বিলম্বিত হয়, অন্তত ভারতের নির্বাচনের আগে না ঘটে। নেপালের অবস্থানও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। তৌহিদ হোসেনের ভাষায়, নেপাল হয়তো এখনই এই জোটে যোগ দেবে না, কিন্তু সময় লাগবে মাত্র। এই বাস্তবতা ভারতের কৌশলবিদদের সামনে এক ভয়ঙ্কর সম্ভাবনা এনে দিয়েছে। দক্ষিণ এশিয়ায় যদি পাকিস্তান চীন বাংলাদেশ জোট গড়ে ওঠে, তাহলে ভারতের পূর্ব, পশ্চিম ও উত্তরে তিনমুখী চাপ তৈরি হবে। বাংলাদেশের অভ্যন্তরে এখন এক নতুন মনোভাব গড়ে উঠছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাষ্ট্রের অঘোষিত প্রভাব নীতিকে জনগণ প্রশ্ন করতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আরিফ হোসেন বলেন, এখন যে প্রজন্ম রাজনীতিতে আসছে তারা কোনো পক্ষপাত মানতে চায় না। তারা সার্বভৌমত্বকে দলীয় বিষয় হিসেবে নয়, জাতীয় আত্মসম্মান হিসেবে দেখে। দ্য গার্জিয়ান এক বিশ্লেষণে লিখেছে, বাংলাদেশের তরুণ ভোটাররা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বৃত্তের নতুন শক্তি হয়ে উঠছে। তারা ভারতের কৌশলগত ভ্রাতৃত্ব ধারণায় আর বিশ্বাস রাখে না। বাংলাদেশের নির্বাচনী রাজনীতির এই পরিবর্তনই ভারতীয় নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভয়। কারণ একবার যদি ঢাকার রাজনীতি স্বাধীন ধারা নেয়, তবে দিল্লির পুরনো নেটওয়ার্ক ভেঙে পড়বে। যখন ঢাকার অভিযোগ বাড়তে থাকে, দিল্লি তখন কৌশল পাল্টায়। তারা আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে বাংলাদেশের অস্থিতিশীলতা নাকি পাকিস্তান ও তুরস্কের মদদে। দ্য প্রিন্টের বিশ্লেষণ, ভারতের পররাষ্ট্রনীতি এখন প্রতিক্রিয়াশীল। ঢাকার প্রতিটি পদক্ষেপকে তারা অ্যান্টি ইন্ডিয়া হিসেবে ব্যাখ্যা করছে। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর এক আলোচনায় বলেন, ভারতের ভয় আসলে বাংলাদেশের নির্বাচনে নয়, বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতায়। তারা জানে এই স্বাধীনতা দক্ষিণ এশিয়ার মানচিত্র পাল্টে দিতে পারে। একই সময়ে আল জাজিরা রিপোর্ট করে, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি পুনর্গঠন করছে। ভারতকে বাদ দিয়ে চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সংলাপের নতুন স্তর তৈরি হচ্ছে। এই পরিবর্তন ভারতের কাছে কেবল রাজনৈতিক সংকেত নয়, এটা এক ভবিষ্যতের সতর্কবার্তা। রাত 2টা, বেনাপোল সীমান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি রাডার ইউনিট হঠাৎ অচেনা সংকেত ধরে। উত্তর দিক থেকে আসছে এক নিম্ন ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশন। অদ্ভুত, তীব্র এবং পরিচিত নয়। ডিউটি অফিসার আসিফ রিপোর্ট করে, স্যার, এই সিগন্যালটা দিল্লির দিক থেকে আসছে। ঢাকায় প্রতিরক্ষা সদর দপ্তরে অ্যালার্ম বাজে। জেনারেল রেজওয়ান উঠে দাঁড়ান, জানালার বাইরে তাকান। আকাশে তখন কুয়াশা, বাতাসে ঘন ধোঁয়ার গন্ধ। তিনি বললেন, এটা আর শুধু সীমান্ত নয়, এটা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। এখন থেকে প্রতিটি সিগন্যালই রাজনৈতিক। বাইরে তখন মৃদু শিশিরের বৃষ্টি শুরু হয়েছে। দূরে সীমান্তের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর ঢাকার ওপর নেমে আসছে এক নিঃশব্দ উত্তেজনা। কোনো বিস্ফোরণ নেই, কোনো গোলাগুলি নেই, তবু সবাই জানে দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে গুলি নয়, কূটনীতি চালায় রাডারের মতো নিখুঁত হামলা। বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই যুদ্ধের ঠিক মাঝখানে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত একটি স্বাধীন জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।